সক্রেটিসের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং পৃথিবীর অলমোস্ট লোকজন জানে সক্রেটিস হেমলক পান করে মারা গেছিল। তো এটা একটা বিরাট বড় প্রেক্ষাপট আছে যে সক্রেটিসের সময়ে দুইটা ন্যারেটিভ ছিল। একটা হচ্ছে আমরা জানি পোয়েট্রি, আপনি জানেন প্লেটো বলছে কবিদের দেশ থেকে বিতাড়িত করতে হবে, এই জন্য কবিরা তার উপর খুব খ্যাপা। তো ওই সময় আসলে কবিরা ছিল একমাত্র লিটারেচার লেখক আর কি। ওই সময় পোয়েটিক্স বলতে আসলে লিটারেচার বোঝানো হতো, মানে পুরো সাহিত্যটাই আসলে পোয়েটিক্স। তো গ্রিক সোসাইটিতে একটা নিয়ম ছিল যে কে বেশি সম্মানিত নাগরিক হবে, যেহেতু ওখানে এলিট ছাড়া কেউ ভোট দিতে পারতো না, মেন আর পলিটিক্যাল বিং না, ওখানে মেন বলতে শুধু এলিটদের বোঝানো হতো, দাসরা ভোট দিতে পারতো না, নারীরা পারতো না। তো এই মেন হইতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে ওয়ারিয়ার হইতে হবে। আপনি গ্রিক হিস্ট্রি পড়লে দেখবেন সবাই অ্যাকিলিস, বিখ্যাত বিখ্যাত হিরো পাবেন আপনি, ইলিয়াড, ওডিসি, তাই না? এবং এগুলো শুরু হয় কি দিয়ে, এক ধরনের স্রষ্টার বন্দনা দিয়ে, মানে দেবীদের বন্দনা দিয়ে। দেবীরা কবিদেরকে একটা ইন্সপিরেশন দেন এবং স্বপ্নে ভর করেন, সেখান দিয়ে কবিতা লেখা হয় এবং তারা ইন্সপায়ার করে আরও বেশি যুদ্ধ করতে। পুরা গ্রিক লিটারেচারে যুদ্ধের একটা কাহিনী, রিভেঞ্জ সাইকেল বলি আমরা, একজন আসতেছে আরেকজনকে মেরে ফেলছে, বংশের ক্রমিক এই যুদ্ধ চলতে থাকবে। সক্রেটিস এসে বলতেছে যে আমাদের দেশে আসলে ডু উই নিড গুড ওয়ারিয়ার্স অর গুড সিটিজেন অর গুড হিউম্যান বিং? ভালো নাগরিক আপনি কাকে বলবেন আর ভালো মানুষ কাকে বলবেন? অনেকে বলে না ভালো মানুষের রাজনীতিতে আসে না, তাহলে ভালো মানুষ কি সুনাগরিক নয়? নাগরিকত্বের সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হয়। আপনি আওয়ামী রেজিমে সুনাগরিক কারা? যারা আওয়ামী লীগের দালালি করছে। আপনি যত ভালো বলবেন আওয়ামী লীগকে, আপনি পথ তত ভালো পাবেন। অর্থাৎ রেজিমের সাথে নাগরিকত্বের পরিবর্তন ঘটে। নাগরিক মানে হচ্ছে লয়্যালটি, লয়্যালটি টু দ্য রেজিম, নট টু দ্য স্টেট। রেজিমের প্রতি, যে রেজিম ক্ষমতা আছে আপনি তাকে সাপোর্ট করলে আপনি সুনাগরিক। আর যদি একটু বাকে কথা, তাহলে আপনি কুনাগরিক, আপনাকে জেলে ভরে দেওয়া হবে। তার মানে নাগরিকত্বের সঙ্গে কিন্তু রেজিম টু রেজিম চেঞ্জ হচ্ছে। কিন্তু তাহলে সক্রেটিস এখানে প্রশ্ন করছে, তাহলে আমাদের কি গুড হিউম্যান বিং দরকার নাকি সুনাগরিক দরকার, গুড সিটিজেন দরকার, এরকম ওয়ারিয়ার সিটিজেন দরকার? সুনাগরিক হলে কি করবে? সে তার বুদ্ধি, বিবেচনা, লজিক দিয়ে ওই প্রত্যেকটা কার্যক্রমকে পরীক্ষা করবে এবং আলটিমেটলি সে সরকারকে কোশ্চেন করবে যে আপনি যেটা করছেন এটা কি ঠিক? এই যে আপনি একটা রেজিমকে সাপোর্ট করছেন না, এর মানে হচ্ছে যে প্রতি মুহূর্তে আপনি আপনার পজিশন চেঞ্জ করছেন। এবং এই জন্য আসলে সক্রেটিসের এন্ড অফ দ্য ডে মৃত্যুদণ্ড হয়েছিল। এবং এটাও আমাদের দেশের মতো একটা প্রেক্ষাপটেই তার মৃত্যুদণ্ড হয়েছিল। স্পার্টা এবং এথেন্সের মধ্যে যে যুদ্ধটা হয়, সক্রেটিস কিন্তু মিলিটারি ছিল, আর্মিতে কাজ করতো আর কি, এবং সে তার নিজের দেশে এথেন্সের পক্ষে যুদ্ধ করছিল। কিন্তু আনফর্চুনেটলি এরপরেই হচ্ছে 30 জনের একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, এটার নাম 30 টাইরান্স, 30 জন স্বৈর শাসক মিলে আর কি। তারা হচ্ছে স্পার্টার কাছে যুদ্ধে হেরে যায় এবং স্পার্টা এই গভর্নমেন্টটা এথেন্সে বসায়। এর অলমোস্ট যারা অ্যাডভাইজার ছিল, দে আর সামহাউ দ্য ডিসাইপলস অফ সক্রেটিস। সো সক্রেটিস অফ দ্য স্বৈরাচারের দোসর। অ্যান্ড যার কারণে যারা অভ্যুত্থানের নেতা ছিল 30 টাইরেন্সকে আবার কিছুদিন পরে, 1 বছর পরেই একটা নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে এথেন্স থেকে বিতাড়িত করা হয়। ফলে যারাই অভ্যুত্থানের নেতা ছিল তারাই সক্রেটিসের বিরুদ্ধে প্রথম অভিযোগটা দায়ের করে যে সক্রেটিস নতুন তরুণদেরকে বিপদগামী করছে। দে আর আস্কিং দ্য কোশ্চেন যে উই ডোন্ট নিড ওয়ারিয়ার্স, উই নিড ইন্টেলেকচুয়াল সিটিজেন্স, যারা এই কবিতা টবিতা, মানে কবিরা প্রধান জিনিসটা কী করে, ন্যারেটিভ বিল্ড করে। আমরা বলি না এই যে আদর্শবাদী রাজনীতি, ইডিওলজি, যে আমাকে অমুক আদর্শ ধরে রাখতে হবে, এই ইডিওলজির জিনিসটাই পলিটিক্স। আসলে কবিরা এই জিনিসটা নির্মাণ করতো তখন, যে গল্পের ভেতর দিয়ে আপনাকে যুদ্ধ করলেই শ্রেষ্ঠ মানুষ। এই জন্য উনি এটাকে চ্যালেঞ্জ করেছিলেন, যার কারণে অ্যারিস্টোফেন বা সফোক্লিসের মতো লোকজন তার বিরুদ্ধে নাটকও লিখেছেন, ক্লাউডস, যে সক্রেটিস যে এখন মেঘের সাথে কথা বলছে, পোকার সাথে কথা বলছে, এই লোকটা পাগল, ঠিক আছে? যার কারণে সক্রেটিসের মৃত্যুদণ্ডটা আসলে সোসাইটিতে অ্যাকসেপ্টেবল হয়ে যায়। তো এইটাই আসলে ন্যারেটিভের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে প্রতি মুহূর্তে আপনি একজন গুড পিপল হলে, সাধারণ মানুষ হলে, ভালো মানুষ হলে আপনাকে রাজনীতিতে প্রতিদিন ত্যাগ খাইতে হবে। তার মানে হচ্ছে যে আপনি এই জন্য ট্যাগ খেয়েছেন। একটু আগে আমাকে বলছিলেন শুটিং শুরুর আগে যে অনেকে নাকি আপনাকে মানে 30টা 40টা করে পোস্ট দেয় আপনাকে নিয়ে। তো এরকম পোস্ট যখন দেখেন মাঝে মধ্যে আতঙ্কে ভোগেন না যে আজকে আবার নতুন কোনো ট্যাগ বা পোস্ট আসলো কি না আমার বিরুদ্ধে? হ্যাঁ, এটা তো আমি ইলেকশনের মানে ইলেকশনের দিনগুলোতে আমি ফেসবুকে আসতাম না, ফেসবুকে কেন? সকালে ঘুম থেকে উঠলে আমার মনে হতো যে কি না কি ঘটে গেছে এর মধ্যে, মানে ঘুমাইতে যেতাম এই আতঙ্ক নিয়ে এবং ঘুম থেকে উঠতাম, কারণ আমি তো রাজনীতিতে হ্যাবিচুয়েটেড ছিলাম না। হ্যাবিচুয়েটেড না থাকলে যেটা হয় যে বললামই, আমরা রিভিয়ার যারা অনলাইন টিচিংয়েও আছে, মোটামুটি একটা রিভিয়ার জায়গাতেই আমরা থাকি। সো সেই জায়গা থেকে আপনার বিরুদ্ধে যেরকম গালি গালাজ, মানে অশ্লীল ভাষা, আপনি কিছুদিন আগেই দ্য ফল অফ দ্য বটস, এই বট বাহিনীর পতনের আগে আপনি দেখেছেন না যে জীবন অতিষ্ঠ করে ফেলেছে, হাজার হাজার, মানে কোনো লজিক নাই, কিছু নাই, এমন অনেক কথা আপনি বলবেন আপনি জীবনেও শোনেন নাই, যে আপনি অমুকের দোসরা, একটা প্রুফ তো থাকতে হবে। এমন ব্যক্তিকে আপনি ট্যাগ দিচ্ছেন, যেটা আমি নিজেই তো মাঝে মাঝে হাসি,
যে কিভাবে এটা লজিক্যালি প্রুভেন হয়। তো এই যে ট্যাগিং যেটা করা হয় এটাতে একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজের পাশাপাশি একটা অ্যাডভান্টেজ আছে, আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ করতে পারেন। যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটির লোকজন হচ্ছে সিভিল সোসাইটির এক ধরনের প্রতিনিধি, কারণ আলটিমেটলি যারা রাজনীতির বাইরে আছেন তারা কিন্তু সিভিল সোসাইটিতে যাবেন, অর্থাৎ আজকে হয়তো বিউরোক্রেসিতে যাবেন, কেউ সাংবাদিক হবেন, এগুলো সিভিল সোসাইটির অংশ। তো এদের আসলে সোসাইটিটা কারা? নট দ্য মাস পিপল। সো আমাদের সোসাইটি তো সিভিল সোসাইটি, সো তাদের অন্তত এই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বেশিরভাগ লোকেরই আছে যে কোনটা কী। তো এটা তাদের আপনাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয়। এবং এখানে আরও একটা ব্যাপার, যে ব্যক্তি আপনার নামে প্রোপাগান্ডা চালাচ্ছে ওর যত হেটার্স আছে দে উইল বি ইয়োর ফ্রেন্ডস। সো অটোমেটিক্যালি পলিটিক্সে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেনই।